তীর্থ সুস্থ হয়ে গেছে দেখে অদ্ভুত কাণ্ড ঘটালো পুতুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শিমুলকে যখন শীর্ষা আর সুচরিতা টাকা দেয় তখন শিমুল খুব খুশি হয়ে যায় আর বলে, সুচরিতা দি, সঞ্জয় দাকে বলো আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখনই সুচরিতা বলতে থাকে, একথা বলিস না শিমুল, পুতুল যদি ভালো থাকে, পুতুলের স্বামী যদি সুস্থ হয়ে যায় তাহলে তো আমাদেরই ভালো লাগবে, বল তোরও তো ভালো লাগবে, তাহলে এরকম করে কেন বলছিস? তারপরেও দেখ, টুইঙ্কেল তো সঞ্জয়কে কিছুতেই মেনে নিতে পারছে না, তাই কি করব ভাবতে পারছি না। তার মধ্যে তুই ভালো আছিস শিমুল, তোকে পরাগ এখন অনেক ভালোবাসে, আর তুই আমাদের মধ্যে ভালো আছিস জেনে আমাদের খুব ভালো লাগছে, জানিস তো। তখনই শিমুল বলতে থাকে, সুচরিতা দি, আমরা একটা দল, সবাই মিলেই চাই ভালো থাকতে, তার মধ্যে যদি কেউ ভালো থাকে কেউ খারাপ থাকে তাহলে কি কারো ভালো লাগবে বলো? আমরা চাই আমরা সবাই ভালো থাকতে। তখনই বিপাশা বলতে থাকে, ঠিকই বলেছিস, কিন্তু একজন ভালো থাকলে আরেকজনের জটিলতা শুরু হয়ে যায়, এটাই বুঝি না কিছু। যাক, তাও যা হচ্ছে ভালোই হবে। আর সুচরিতা দি, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই মিলে টুইঙ্কেলকে বুঝাবো। আর তুমি কিন্তু সঞ্জয় দাকে একবারও না করবে না, ঠিক আছে? ফিরিয়ে দেবে না, কারণ সঞ্জয় দা অনেক ভালো মানুষ, আর টুইঙ্কেল ঠিক বুঝতে পারবে। তখনই সুচরিতা বলে, মনে হচ্ছে না কোনো সমাধান হবে, টুইঙ্কেল যা জেদ করছে কিছুই মানতে চাইছে না। তখন শিমুল বলে, তুমি চিন্তা করো না তো, টুইঙ্কেল তো আমাকে খুব ভালোবাসে, নিশ্চয়ই আমি বললে ও ঠিক মানবে। আর তাছাড়া ওর বাবা থাকতেও তোর বাবাকে তেমন একটা ও কাছে পায়নি, ওর বাবা ওকে দেখতেও আসেনি, সেটা তো ওকে বুঝাতে হবে। আর যে এখন আছে তাকে কেন মেনে নিতে পারছে না? তারপরে বিপাশা বলতে থাকে, তুমি না একদম এ কথা ভাববে না, টুইঙ্কেলের কথা ভেবে কিন্তু সঞ্জয় দাকে একদমই ফিরিয়ে দিবে না, কারণ টুইঙ্কেল হয়তো এখন মানছে না, সময়ের সাথে সাথে ঠিক মানবে আর ঠিক বুঝতে পারবে, ও তো এখন বাচ্চা তাই বুঝতে পারছে না। তারপরে সুচরিতা বলে, ঠিক আছে। তারপর শিমুল বলে, আমাকে যেতে হবে এখন, বুঝেছো? জানো তো ও বাড়ির অবস্থা, আর পুতুলদা আমাকে ছাড়া খাওয়া দাওয়া করে না, ওকে গিয়ে খাওয়াতে হবে। তারপরে কথা বলে শিমুল বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে বাড়ির সবাই শিমুলের জন্য বসে আছে। ঠিক তখনই শিমুল বাড়িতে ঢুকলেই সবাই অবাক হয়ে যায়। তারপরে পরাগ বলতে থাকে, শিমুল তুমি এসেছো, এতটা রাত হয়ে গেল, তুমি কোথায় ছিলে? তখন শিমুল বলে, কি পরাগ, তোমাকে তো বলে গেলাম সুচরিতা দিদির বাড়িতে গিয়েছিলাম। তখনই ওইদিকে প্রতীক্ষা বলে ওঠে, মহারানীর এতক্ষণে সময় হয়েছে, এত রাত হলো, কোথা থেকে ঘুরে আসলো? তখন কথা শুনে অবাক হয়ে যায় শিমুল। তারপর মধুবালা বলে, কি বৌমা, বাড়ির এই অবস্থা, তুমি তার মধ্যে সুচরিতার বাড়িতে গিয়ে বসেছিলে? তখন শিমুল বলে, তাতে কি হয়েছে মা, তোমরা তো সবাই এখানে ছিলে, তাছাড়া আমার জন্য কেন তুমি অপেক্ষা করো বলো তো, তোমার ছোট বৌমা তো আছে, ওকেও তো বলতে পারো। তখনই পরাগ বলতে থাকে, সেজন্য নয় শিমুল, আসলে তোমার জন্য তো চিন্তা হয় বলো, সেজন্য বলছিলাম আর কি। তখন শিমুল বলে, দেখো আমি তো এমনি এমনি কোথাও যাই না, আর তাছাড়া আমারও তো একটা জীবন আছে, তাই আমি বলছিলাম আর কি, সবসময় আমাকে এরকম ভাবে তোমরা খুঁজো না, আমার ভরসা সবকিছু রেখো না। তখন এই কথা শুনে মধুবালা বলতে থাকে, দেখেছিস পরাগ, বোমা আমার সাথে কেমন করে কথা বলছে? তখন পরাগ বলে, ঠিকই তো করেছে মা, এরকম করে কথা বলবে না তাহলে কি করবে? দেখো তো মেয়েটা এত খাটাখাটনি করছে সব দিক থেকে ও সব সব ব্যাপারগুলো সামনে রাখছে, আর তোমরা কি করছো? সব সময় ওকে জিজ্ঞাসাবাদ কৈফিয়ত কেন, এত কিছু কেন করতে হবে ও? তারপরে শিমুল বলতে থাকে, বাদ দাও ওসব কথা মা, এখানে 11 লাখ টাকার চেক রয়েছে, এগুলো কালকে ব্যাংকে জমা দিতে হবে। তখন 11 লাখ টাকার কথা শুনে চমকে যায় সবাই। তখনই মধুবালা বলতে থাকে, কি গো বৌমা, এতগুলো টাকা তোমাকে কে দিল? তখন শিমুল বলতে থাকে, দিয়েছে মা, আমার আশেপাশে বন্ধু বান্ধবী দিয়েছে, আর কে দেবে বলো? যারা পুতুল দিকে চেনে, তীর্থদাকে চিনে, পুতুলদের কষ্ট দেখে তারা সহ্য করতে পারেনি, তারাই দিয়েছে মা। তখনই মধুবালা বলে, বৌমা, তোমাকে না বললাম ধার দেনা কিছু করা লাগবে না, আমি তো বাড়িটা বন্ধক রাখবো। তখন শিমুল বলে, মা, আমি কারো থেকে টাকাটা চাইনি, ওরা এমনিতেই দিয়েছে। তখন এই কথা শুনে প্রতীক্ষা বলতে থাকে, মা, এতগুলো টাকা কোথাও থেকে কি এমনি এমনি চলে আসে? আর তোমার দেওয়ার মতো এরকম কেউ আছে বলো? আমার তো নেই। তাহলে এই টাকাগুলো নিশ্চয়ই এমনি এমনি এসে পড়েনি সৎ পথে। যা শুনে শিমুল রেগে যায় আর বলতে থাকে, প্রতীক্ষা, মুখ সামলে কথা বলো, ঠিক আছে? নিজের মতো সবাইকে ভেবো না। তখনই এই কথায় পরাগও রেগে যায় আর বলতে থাকে, প্রতীক্ষা, সাবধানে কথা বলবে, ভুলে যেও না শিমুল তোমার বড় যা, আর তুমি এরকম ভাবে আমার বউকে তুমি কথা শোনাতে পারো না, বুঝেছো? শিমুল তোমার মতো নয়। তখনই একথা শুনেই অবাক হয়ে যায় প্রতীক্ষা। মা শোনো, সবসময় যদি শিমুলকে এরকম ভাবে অপমান করতে থাকে না, তাহলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব। তখনই পুতুল বলতে থাকে, চলে যা চলে যা, একদম ঠিক হবে, একদম উচিত শিক্ষা হবে বুড়িটার, একদম ভালো হবে। ও তো বউটার কথা একদমই ভাবছে না, যে ওকে ওর জন্য এত কিছু করছে তার কথা ভাবছে না, আর যে সবসময় নিজের স্বার্থটা ভাবছে, নিজে লাগানোর চেষ্টা করছে, তার কথা শুনছে। তখনই মধুবালা অবাক হয়ে পুতুলের দিকে তাকিয়ে থাকে। তারপরে পুতুল বলতে থাকে, আমার বরটার জন্য শিমুল এত কিছু করছে, সেটা তুই চোখে দেখছিস না, তুই নিজে তো কিছু করতে পারছিস না, বউটা এত কষ্ট করে টাকা জোগাড় করছে, তারপরে তুই আবার বউটাকে এইভাবে কথা শোনাচ্ছিস। তখন মধুবালা বলতে থাকে, আমি কি শুনিয়েছি বলো, আমি কিছু বলেছি? কিন্তু বৌমা, তুমি এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসলে? আমি তো বললাম বাড়ি বন্ধক রাখবো।
তখন শিমুল বলতে থাকে, মা বাড়ি কি বললে বন্ধক রাখা যায় বলো? কত কাগজপত্র, কত ফর্মালিটি পূরণ করতে হবে, তারপরে টাকা পাওয়া যাবে। এতদিন কি আমরা চিকিৎসাটা আটকে রাখবো বলো? তীর্থতার চিকিৎসাটা তো করাতে হবে। আর তাছাড়া এখানে 1 লাখ টাকা দিয়েছে শীর্ষা। তখন এই কথা শুনে মধুবালা বলতে থাকে, বাবা শীর্ষে 1 লাখ টাকা দিয়েছে, তাতে খুশি হবো না কেন বৌমা? খুশি হওয়ারই তো কথা, কিন্তু আর 10 লাখ টাকা কে দিল? তখন শিমুল বলতে থাকে, দিয়েছে মা একজন, হয়তোবা তোমাদের শুনলে ভালো লাগবে না। তখন এ কথায় প্রতীক্ষা বলে ওঠে, 10 লাখ টাকা কেউ কেউ তো আর কাউকে এমনি এমনি দেয় না মা, নিশ্চয়ই অসৎ পথে এনেছে। তোমার বড় বৌমা সৎ পথে এই টাকাগুলো আনেনি। যা শুনে পরাগ আবারও রেগে যায় আর বলে, প্রতীক্ষা মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কিন্তু প্রতীক্ষার কোনো লজ্জা শরম থাকলে না কিছু হবে, কোনো কিছুই হয় না। প্রতীক্ষা সেই চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে শিমুল বলতে থাকে, মা সুচরিতাদের বন্ধু দিয়েছে এই টাকাটা, পুতুলদের কথা শুনে এই টাকাটা দিয়েছে। তখন এ কথা শুনেই মধুবালা বলতে থাকে, সুচরিতার বন্ধু? তখনই প্রতীক্ষা বলে ওঠে, সুচরিতার বন্ধু? ছেলে না মেয়ে? তখন শিমুল বলে, তা দিয়ে তুমি কি করবে? কোনো মেয়ে যে কোনো মেয়ের বন্ধু হয় না সেটা তো তুমিই প্রমাণ। তুমি তো জেলও খেটে এসেছো প্রতীক্ষা, তাহলে এত কথা কেন বলছো? হ্যাঁ, সুচরিতাদির বন্ধু, সে মেয়ে নয়, সে একজন ছেলে। তখন এই কথা শুনে মধুবালা পরাগকে বলতে থাকে, পরাগ কালকে আমরা ব্যাংকে যাব, ঠিক আছে? তারপরে গিয়ে টাকার বন্দোবস্ত করে আসবো, আর এই টাকাগুলো যার থেকে এনেছে তাকে বৌমা ফেরত দিয়ে দেবে। তখনই পরাগ বলতে থাকে, মা শুনলেই তো, ব্যাংকে গেলেই তো সাথে সাথে টাকাগুলো দিয়ে দেবে না, তাই এখন চিকিৎসার খরচ তো চালাতে হবে। তারপরে শিমুল বলতে থাকে, পরাগ এই চেকগুলো কালকে তুমি ব্যাংকে দিয়ে দেবে, তারপরে এই টাকা দিয়ে চিকিৎসা করানো হবে তীর্থদার। তখন পরাগ বলে, তুমি চিন্তা করো না শিমুল, হসপিটাল থেকে ফোন এসেছিল, তীর্থদার শরীর আগের থেকে ভালো আছে, কালকে আরো ভালো হয়ে যাবে। তখন শিমুল খুশি হয়ে যায়। ওইদিকে পুতুলের চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন শিমুল বলতে থাকে, কি ব্যাপার পুতুল দি, তুমি কাঁদছো যে? তখন পুতুল বলে, না না আমি কাঁদছি না। তখনই শিমুল বলতে থাকে, তীর্থদা সুস্থ হয়ে গেছে, তোমার স্বামী ভালো হয়ে গেছে পুতুল দি, তুমি জানো তো যে স্যার ভালো হয়ে যাবে? তখন পুতুল বলে, হ্যাঁ হ্যাঁ স্যার একদম ভালো হয়ে যাবে। তারপরে পুতুলকে বলতে থাকে শিমুল, কালকে যাবে তো স্যারকে দেখতে? তখন পুতুল বলে, হ্যাঁ হ্যাঁ আমি স্যারকে দেখতে যাবো কালকে। তারপরে দেখা যাবে সকালবেলায় পুতুল হসপিটালে আসে। তখন নার্স বলে, আপনি না গিয়ে কান্নাকাটি করবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার স্বামী আবার অসুস্থ হয়ে যাবে। তখন পুতুল বলে, আমাকে এত জ্ঞান দিতে হবে না, বুঝেছিস? আমি সব বুঝি, আমার স্বামীর কাছে আমাকে নিয়ে চলতো। তারপরে দেখা যাবে তীর্থর কাছে নিয়ে গেলেই পুতুল গিয়ে ডাকতে থাকে, ও স্যার 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 আমি পুতুল। তখনই তীর্থ চোখ খোলে। তারপরে পুতুল বলতে থাকে, তুমি একা একা এখানে শুয়ে আছো? আমি তো একা একা ঘুমাতে পারি না তোমাকে ছাড়া। তুমি একা একা কেন শুয়ে আছো স্যার, তুমি বাড়ি যাবে না? তখনই তীর্থ মুখ থেকে অক্সিজেনটা খুলে তখনই কথা বলতে থাকে পুতুলের সাথে। আর পুতুল বলে, স্যার এটা খুলো না, তোমার কষ্ট হবে তো। তখন তীর্থ বলে, না পুতুল আমার কষ্ট হবে না। পুতুল আমাকে এখানে রেখেছো তুমি, অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে তো, এতগুলো টাকা কে দিচ্ছে? তখন পুতুল বলে, স্যার টাকার কথা তোমার চিন্তা করতে হবে না, জানো তো আমি গান গেয়ে অনেক টাকা রোজগার করেছি, 1 লাখ টাকা, সেটা দিয়ে তোমার চিকিৎসা করাবো, ঠিক আছে? আর আমি অনেক গান গাইবো, তোমার সব চিকিৎসার খরচ আমি দেবো স্যার, তুমি একদম চিন্তা করবো না। আর শিমুল আছে তো, শিমুল আমার দেখাশোনা করছে, শিমুল অনেক কষ্ট করছে তোমার জন্য। তখনই অনেক কথা বলতে থাকে পুতুল। তারপরে পুতুল কাঁদতে থাকে। তখন তীর্থ বলে, পুতুল কেঁদো না। তখনই নার্স বলে, দেখেছেন আপনাকে আমি কাঁদতে না করেছিলাম না, আপনি কাঁদবেন না। তখন পুতুল বলে, চুপ কর তো, তুই তুই কিছু বুঝিস না, তুই চুপ করে দাঁড়িয়ে থাক। তখন তীর্থ বলে, থাক ওনাকে কিচ্ছু বলো না, কারণ ওর যা বলার ও বলে নিক, না হলে যে ও অসুস্থ হয়ে যাবে। তখনই নার্স হাসতে থাকে। তারপরে পুতুল বলে, দেখেছো স্যার আমার সব কিছু বোঝে, তুমি কিছু বোঝো না, যাও তো এখান থেকে, বকর বকর করো না, আমরা স্বামী স্ত্রী একটু কথা বলবো, তুমি যাও। তারপর নাচ চলে গেলেই তীর্থকে পুতুল বলতে থাকে, ও স্যার স্যার জানো তোমার বৌদি তোমার দাদা একটা টাকাও দেয়নি, ওরা না তোমাকে দেখতেও আসেনি, আমি তোমাকে এখানে আমাদের বাড়ির লোক সবাই মিলে এখানে রেখেছি তোমাকে, তুমি সুস্থ হয়ে বাড়ি যাবে না স্যার? তখন তীর্থ বলে, হ্যাঁ পুতুল আমি যাবো তো বাড়ি, বলো। তখনই পুতুল অনেক কথা বলতে থাকে তীর্থর সাথে আর খুব খুশি হয়ে যায় আর বলে, আমি জানতাম তুমি সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।